আম, প্রথম কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে ভুয়া ডাক্তার, এই শব্দটা আমার কাছে ভালো লাগে না। ওয়েদার শি ইজ এ ডক্টর অর নট, এবং এবং এটা অ্যাসেস করা হবে তার মেডিকেল ইনস্টিটিউশনের সার্টিফিকেটের মাধ্যমে, এমবিবিএস এর সার্টিফিকেটের মাধ্যমে, হ্যাঁ, ইন্টার্নশিপের সার্টিফিকেটের মাধ্যমে এবং বিএমডিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে। সে ডক্টর অথবা ডক্টর না, মাঝখান থেকে ভুয়া ডাক্তার এটা কি জিনিস? হ্যাঁ, এটা তো কোনো জিনিস হতে পারে না। সে ডক্টর অথবা ডক্টর না, সেটা একদম প্রপারলি আমার মনে হয় যে কর্তৃপক্ষ, মানে যারা এটার দায়িত্বে আছে তারা এটা নির্ধারণ করে। আসলে উনি কেন এমন বলছেন আমি জানি না, কারণ ওনাকে আমি কখনো দেখিনি। হতেই পারে, কারণ অ্যারাউন্ড 1000 বন্দিনী নারী কারাগারে থাকেন, তো সেজন্য হয়তো দেখা নাও হতে পারে, কিন্তু আমি কখনো ওনাকে দেখিনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কে কোথায় কাজ করবেন এটা সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেন। যেমন আমি মানে কার্ডিয়াক সার্জন হওয়া সত্ত্বেও এবং কারাগারি মেডিকেল সেন্টারে আমি ট্রিটমেন্ট দিয়েছি, তারপরেও কিন্তু আমাকে মানে ফর্মালি অ্যাসাইন করা হয়েছে কারা ফুলবাগানের ইনচার্জ হিসাবে। হুম, আমাকে কিন্তু মেডিকেলে অ্যাসাইন করা হয়নি, যদিও বিভিন্ন ওপিনিয়ন দেওয়ার জন্য, এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য, বিভিন্ন ইন্টারপ্রিটেশনের জন্য আমাকে ডাকা হতো। তো যেখানে আমি নিজেই মেডিকেলে না, সেখানে আমি কাউকে মেডিকেলে ঢুকিয়ে দেবো, এটা কি সম্ভব? আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন ব্যাপারটা হচ্ছে যে এটা শুধুমাত্র ওখানে কারা মানে মেডিকেল সেন্টারে যিনি ডক্টর আছেন উনি শুধু প্রেসক্রিপশন করতে পারেন। যেমন আমাকে অনেক সময় আমি বলেছি যে এক্সপার্ট ওপিনিয়ন দিতে ডাকা হতো, কিন্তু আমি বলে আসতাম যে এটা এটা দিবেন, এই ট্রিটমেন্টটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওনারা ওটা লিখতেন। আমার কিন্তু প্রেসক্রিপশন দেওয়ার এখতিয়ার নেই। তো সুতরাং আমি কিছু লিখবো বা এগুলো তো সম্ভবই না। তো পুরো ব্যাপারটি বুঝতেই পারছেন যে আসলে উনি কেন আমার নাম নিয়েছে এটা আমি বলতে পারছি না, এটা একমাত্র উনিই বলতে পারবেন। হ্যাঁ, এটা ওনার ব্যাপার। তবে আমি যতটুকু দেখেছি ওনার কথাবার্তা আমার কাছে কিছুটা অসংলগ্ন মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইট শুড বি অ্যাসার্টেইনড whether she is suffering from any sort of mental disorder or not. অনেক সময় there are some sort of mental disorders যে মানুষের মনে হয় যে আমি যেটা দেখছি সেটাই সত্য, সেটাই ঘটেছে, আসলে কিন্তু সেটা ঘটেনি। কিন্তু আমার এটা অডিটরি হ্যালুসিনেশন, কিন্তু এটা কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কিনা এটা আমার মনে হয় যে এটা একটা ইভালুয়েশনের প্রয়োজন রয়েছে। আমি তো বললামই যে আমার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়েছে, এবং আমি কিন্তু কার্ডিয়াক সার্জন, আমি কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ নই, এটা সবচেয়ে ভালো বলতে পারবেন মানসিক রোগ বিশেষজ্ঞরাই। তো আমার মনে হয় যে এটা একটা ইভালুয়েশনের প্রয়োজন, মানে আইদার শি ইজ দ্য পেশেন্ট অর নট। আসলে ওনার সাথে আমার পেশেন্টকে কিন্তু ওভার, মানে একটা আমি মিডিয়াতে একজন পেশেন্টকে দেখলাম আর আমি ট্রিটমেন্ট বলে ফেলতে পারবো অতটা এক্সপার্ট ডাক্তার আমি এখনো হয়ে যাইনি। হ্যাঁ, আর আমি মানসিক বিশেষজ্ঞ না। তবে উনি যদি আমার চেম্বারে আসতেন, ওনার সাথে আমি স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স করতাম, তখন আমি বুঝতে পারতাম যে তার মেন্টাল লেভেলটা কি আছে। কিন্তু শুধুমাত্র একটা ভিডিও ফুটেজ দেখেই তো আমি একটা ডিসিশন দেওয়ার মতো বড় বিশেষজ্ঞ হয়ে যাইনি। আম, প্রথম কথা হচ্ছে, এক নম্বর হচ্ছে ভুয়া ডাক্তার, এই শব্দটা আমার কাছে ভালো লাগে না। ওয়েদার শি ইজ এ ডক্টর অর নট, এবং এবং এটা অ্যাসেস করা হবে তার মেডিকেল ইনস্টিটিউশনের সার্টিফিকেটের মাধ্যমে, এমবিবিএস এর সার্টিফিকেটের মাধ্যমে, হ্যাঁ, ইন্টার্নশিপের সার্টিফিকেটের মাধ্যমে এবং বিএমডিসি রেজিস্ট্রেশনের মাধ্যমে। সে ডক্টর অথবা ডক্টর না, মাঝখান থেকে ভুয়া ডাক্তার এটা কি জিনিস? হ্যাঁ, এটা তো কোনো জিনিস হতে পারে না। সে ডক্টর অথবা ডক্টর না, সেটা একদম প্রপারলি আমার মনে হয় যে কর্তৃপক্ষ, মানে যারা এটার দায়িত্বে আছে তারা এটা নির্ধারণ করবেন। আর আমি কিছু করিনি, আমি ঠিক বুঝতে পারলাম না, আমি তো কিছু করিনি, আমি ওখানে একজন বন্দি। আমি ওখানে মাটি কোপাতাম, ফুল গাছ লাগাতাম, আবর্জনা পুড়িয়ে ছাই তৈরি করতাম, এগুলো করতাম, এগুলো তার করা বলার মতো কিছু না আসলে। আমি মানে এত বের হয়ে আসার পর থেকে গণমাধ্যমের কাছে এত কিছু বলছি, প্রতিটা কথা আমি সত্য বলছি এর জন্যই কারণ ওখানে একটা 3 বছর একটা প্রলংড পিরিয়ড। এই পিরিয়ডে কিন্তু বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মানে মানুষই ওখানে বন্দিনী হয়ে গিয়েছেন, সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের লোকই ওখানে গিয়েছেন। আমি একটা কথা বানিয়ে বলে দেব, তার তো একটা প্রতিবাদ আসবে এবং কর্তৃপক্ষ আছেন, সুতরাং আমার প্রতিটা কথাই আমি মনে করি অথেন্টিক। আমি তো প্রথমে বলতে, মানে আমি তো মেডিসিন বিশেষজ্ঞ নই। হ্যাঁ, আমি শুধু কার্ডিয়াক বিশেষজ্ঞ, সে বিষয়ে আমি ট্রিটমেন্ট দিতে পারি, বা সার্জারি বিশেষজ্ঞ। এখন চুলকানির বিষয়ে উনি কি বলেছেন এটা আমি বলতে পারবো না, কারণ আমি এই ধরনের কোনো পেশেন্ট নিয়ে কেউ আমাকে মেডিকেল সেন্টার থেকে কল দেয়নি। আমি মনে করি এটা আমার দুর্ভাগ্য। আম, যখন 4 বছর
আগে যখন আমি একটা বিশেষ মামলায় সম্পৃক্ততার কারণে ভাইরাল হয়েছিলাম, তখনও কিন্তু কোনো পেশেন্ট এসে কখনো বলেনি যে আমি সাবিনার কাছে কোনো ভালো চিকিৎসা পাইনি, অথবা সাবিনা এই অপারেশনটা ভালো করতে পারেনি। এত নেতিবাচক প্রচারণার মধ্যেও একটা সিঙ্গেল পেশেন্ট এসেও এই অভিযোগটা তুলতে পারেনি, কারণ আমি 12 বছর ধরে এই দুই হাতে শুধু অপারেশনই করে গেলাম। তো বুঝতেই পারছেন যে পেশেন্টের আস্থা আমার উপর তখনও ছিল। হ্যাঁ, আমার পেশেন্টরা হয়তো অত বেশি স্মার্ট না যে গণমাধ্যমের সামনে এসে কিছু বলতে পারে। সাধারণ, যেহেতু আমি সরকারি হাসপাতালের ডাক্তার, সাধারণ মানুষ, যাই হোক, তাদের রাস্তাটা তখনও যেমন ছিল, তাদের রাস্তাটা এখনো তেমনই অটুট আছে, এবং ওনারাই আমাকে খুঁজে বার করে, ওনারাই আমার কাছে আসেন। তো এই জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, এবং আমি কৃতজ্ঞ আমার রোগীদের কাছে। ইউজুয়ালি রিপিটই করে, কারণ ওনাদের ওনাদের আত্মীয় স্বজন, তাদের একটা আস্থার জায়গা যেহেতু তৈরি হয়েছিল, তারাই আসেন। অনেকে নতুন পেশেন্টরা আসে যেহেতু হার্টের সমস্যা নিয়ে আসে। একদম প্রথম কথা হচ্ছে, এটা মোটেও দান না, কারণ দান করার মতো ক্যাপাবিলিটি আমার নাই, এটা প্রতিদান। কারণ আমি যখন কারাগারে ছিলাম, আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। অনেক কষ্টের মুহূর্তে অনেক হাজতি এবং কয়েদি আমার পাশে ছিল। একটা ঠান্ডা পানি, এখন একটা ঠান্ডা পানির বোতল পাওয়া খুবই কঠিন ছিল। এক এক ফোঁটা ঠান্ডা পানির জন্য রোজা রেখে বাগানের কাজ করে আমি কষ্ট করেছি। তখন একজন হয়তো এতটুক ঠান্ডা পানি দিয়েছে, এতটুক, সেটার প্রতিদান হচ্ছে এটা। ওদের মধ্যে কেউ না কেউ, স্পেসিফিক উনি না হলেও কেউ না কেউ, অথবা আমাদের ওখানে কারা কর্তৃপক্ষ তো অবশ্যই ইফতারের ব্যবস্থা করতেন, কিন্তু কিছু স্পেশাল ইফতারি ওখানকার দোকানের মাধ্যমে বিক্রি করা হতো। সেখানে লম্বা লাইন, 1000 জন বন্দি, হয়তো মাত্র 300 জনের ইফতার বিক্রি করা হচ্ছে। তো কেউ একজন মারামারি করে একটা পেঁয়াজু জোগাড় করে এনে আমার মুখে দিয়েছে, এবং আপনারা ভাবেন পেঁয়াজু এই আর এমন কি, কিন্তু তখন যে মানুষটা 3টা বছর সেই জিনিস খেতে পারে না, তার জন্য এটা অনেক কিছু। তো ওইটার জন্য এটা প্রতিদান, এটা দান না, দান করার ক্যাপাবিলিটি আমার নাই। আমি যদি তাদের জন্য একটু কিছু করতে পারি, এটা প্রতিদান। আর লোক আমি কাকে দেখাবো, কাকে দেখানোর আছে? আমি একজন নিজে একটা, আমার এখন একটা পরিচয়ে সবচেয়ে বেশি আমাকে হন্ট করে, সবচেয়ে বেশি, না আমি এখন নিজেকে আমার মানে চিকিৎসক আমার সবচেয়ে বড় পরিচয়, না আমি এলএলবি পড়ছি সেটা, না আমি বই লিখেছি সেটা সবচেয়ে বড় পরিচয়। এখন আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন বন্দিনী, এবং তাদের পাশে যদি আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? এখন হচ্ছে যে আমি এটা শুরু করেছি কাজ, এবং আমার কাজ দেখে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে। কারণ হচ্ছে এই পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশে বন্দিনীদেরকে নিয়ে তাদের সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন নিয়ে এখন পর্যন্ত এরকম কোনো কাজ করা হয়নি। তো ওনারা আমার সাথে যোগাযোগ করেছে, তো আমি তো একার উদ্যোগে এটা পারবো না, তো এটার জন্য আমার অবশ্যই ওনাদের হেল্প দরকার। তো সেভাবে আমি এখন এগুলা গঠনতন্ত্র, এগুলার কাজ চলছে। ওখানে কারা কর্তৃপক্ষ ইফতার বিতরণ করতেন, সেহেরিও বিতরণ করতেন, এবং সেহেরির খাবারটা কিন্তু বাসি খাবার ছিল না, সেহেরির খাবারটা সেই রাতের বেলায় কিন্তু রান্না করা হতো। যদিও কয়েদিরাই রান্না করতেন, কিন্তু একদম আমি দেখতাম যে জেলার আপা ওই রাতের বেলায় এসে দাঁড়িয়ে আছেন, তদারকি করছেন যে রান্নাটা ঠিকমতো হয়েছে কিনা, এবং বন্দীদের রুমে রুমে আবার তালা খুলে, কারণ তখন কিন্তু লক আপ হয়ে যায়, সেহরির সময় খাবারটা বিতরণ করা হয়। কিন্তু সবচেয়ে কষ্ট মানে আমরা তো সবসময় নিজের পরিবারের সাথে, প্রিয়জনের সাথে, পরিজনের সাথে ইফতার এবং সেহরি করে অভ্যস্ত। সেই জিনিসটা মানে কত যে কষ্ট লাগে যে সেটা আমরা করতে পারছি না। আর মানে ঈদের দিন আমার মনে হয় যে সবার জন্য একটা ভয়ঙ্কর মানে অনেক প্যাথেটিক একটা ব্যাপার। আমি তো ভাবতাম যে আমার বাবা নামাজ পড়ে আসছে, তার গায়ে আতরের গন্ধ, আমি সালাম করবো, সে সালামি দিবে, এই জিনিসটা আমি প্রচন্ড মিস করতাম, এবং সবাই